কোরআন তেলাওয়াতের মাধ্যমে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে। বিকেল ৩টা ১৫ সমাবেশ শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত গাওয়া হয়। ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সিনিয়র নেতারা। ছাত্র সমাবেশ লোকে লোকারণ্য হয়ে উঠেছে। জমায়েত হয়েছেন সারা দেশ থেকে আসা সংগঠনটির হাজার হাজার নেতাকর্মী। তারা বলছেন এটি শুধুই একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং স্বৈরাচার বিরোধী লড়াইয়ে ছাত্র সমাজের দীপ্ত পদচারণার প্রতীক। দর্শক, যেমনটি বলছিলাম, শাহবাগে ছাত্রদলের সমাবেশ চলছে, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। রাষ্ট্র কর্তৃক বাংলাদেশপন্থী সার্বজনীন শিক্ষানীতি এবং পাঠ্যক্রম প্রণয়নের লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। বেকারত্ব দূরীকরণের রাষ্ট্র কর্তৃক কর্মমুখী ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার লক্ষ্যে ছাত্রদল জোরালো উদ্যোগ গ্রহণ করবে। পাশাপাশি সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের একাডেমিক এবং চাকুরির পরীক্ষায় প্রশ্নফাঁস রুট এবং এ সকল পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতি মুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে। মাদক মুক্ত ক্যাম্পাস এবং মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধ 1969, 1975-এর 7 নভেম্বর, 1990 এবং 2024-এর গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সংগতিপূর্ণ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবধারা সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ জাতীয় ছাত্র দল। শিক্ষাঙ্গন সময়ে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে ছাত্রদল জোরালো ভূমিকা পালন করবে এবং ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোরালো ভূমিকা পালন করবে। সর্বশেষ, বাংলাদেশে যেন আর কখনো ভিন্ন ফ্যাসিবাদ বা স্বৈরাচার গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল সদা সোচ্চার থাকবে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও স্বকীয়তা নিশ্চিত করতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে নিরন্তরভাবে কাজ করে যাবে। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি শুধুমাত্র একটি বক্তব্য রেখে, যদি অতি শীঘ্রই কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে ছাত্রদলকে রাজপথে থাকতে হয়, সবাই সে ধরনের প্রস্তুতি গ্রহণ রাখবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি বীরুত্তম অমর হোক, মা মাটি ও মানুষের নেত্রী, আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের অহংকার, ছাত্র দলের অহংকার, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুস সাত্তার পাটোয়ারি। এছাড়া উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব ইসাক সরকার। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। এই নেতা আছে? এই আন্দোলন সংগ্রামের কোন নেতা আছে? বলতো সেই নেতা তারেক 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 রহমান। তারেক রহমান পীরের বেশে আসবে, ফিরে বাংলাদেশে। মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে। বসতে হবে, এখন বসতে হবে, কথা শুনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ধন্যবাদ নাসির। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীরা, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে
আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের সম্ভাবনাময় লাখো লাখো মুখ। ইয়েস, তোমরাই আগামী দিনের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। আজকের প্রবীণ যারা, তাদের এই অভিজ্ঞতা, পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ, লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি রাকিব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত, আমার সামনে উপস্থিত সমাবেশে অংশগ্রহণ করে লাখো তরুণ সহকর্মীবৃন্দ, ভবিষ্যৎ বাংলাদেশের সদস্যবৃন্দ, আসসালাম আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, ১.৫ দশকের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী হতাহত হয়েছে। মামলা, হামলা, জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম, অপহরণের শিকার হয়েছে ছাত্র দলের হাজারো হাজারো নেতাকর্মী। শুধুমাত্র এই যে জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানেই চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছে আমাদের, আরো আহত হয়েছে হাজারো হাজারো। গণ অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্র দলেরই ২০০০-এরও বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, যেই সংগঠনে তোমাদের মতন এমন সাহসী মায়ের সন্তানেরা রয়েছে, সেই সংগঠনের অগ্রযাত্রাকে কোনো দিন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। এই যে পলাতক, পরাজিত স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্র দলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই, এবং আজকের এই লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ ছাত্র ছাত্রীর সমাবেশ আবারও সেটি প্রমাণ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এই সমাবেশে উপস্থিত তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী সমর্থকদেরকে জানাই বিরচিত অভিনন্দন। একটি কথা মনে রাখবে সবাই তোমরা, যদি তোমরা আগামী দিন সাহস এবং সততার সঙ্গে এগিয়ে যাও, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ তোমাদের সাথে আছে, ইনশাল্লাহ তোমাদের সাথে ভবিষ্যতেও তারা থাকবে। মনে রাখবে সবসময় একটি কথা, এই দেশের জনগণই বিএনপি তথা বাংলাদেশী জাতীয়তাবাদী শক্তির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় বন্ধুরা, ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এবং এ যাবৎকালে ফ্যাসিবাদী পতন কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশে দল মত নির্বিশেষে আমি আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদদের শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। প্রিয় বন্ধুরা, স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং
আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, জনগণের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে ভবিষ্যৎ বাংলাদেশ, এবং সেটি হচ্ছে তোমরা, আজকে যারা তোমরা এখানে উপস্থিত হয়েছ, তোমরা সহ তোমাদের মতন তোমাদের সহপাঠী, তোমাদের সহকর্মী যারা সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তোমাদেরকে সেই ভূমিকা পালন করতে হবে। সেটি জ্ঞানী বিজ্ঞানে হোক, শিক্ষা দীক্ষায় হোক, মেধা মননে হোক, তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। এবং শুধু নিজেদেরকে গড়ে তুললে চলবে না, নিজেদেরকে গড়ে তোলার পাশাপাশি দেশকে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে গড়ে তুলতে হবে। প্রিয় বন্ধুরা, সেই সমান মহান লক্ষ্যকে সামনে রেখেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী দিনের নীতি, ধর্মীয় সামাজিক মূল্যবোধে উচ্চপিত মানবিক মানুষ গড়ার রাজনীতি শুরু করতে চায়। বিএনপির আগামী দিনের নীতি কর্মসংস্থান সৃষ্টি আর নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনীতি। আজকের এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করার রাজনীতি, মানবিক মূল্যবোধে উজ্জীবিত কর্মমুখী শিক্ষা, কারিকুলাম প্রণয়ন এবং বাস্তবায়নের রাজনীতি। এই বিষয়গুলো যেহেতু তোমরা ছাত্র দল, তোমরা যেহেতু ছাত্র সমাজের অংশ, সেজন্যই আজকে তোমাদের সাথে সরাসরি সম্পৃক্ত এরকম 2-4টি বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রিয় ভাই বোনেরা, আমি মনে করি সকল ছাত্র ছাত্রীকেই কোনো একটি রাজনৈতিক সংগঠনের সদস্য হতে হবে, এটি কোনো জরুরি বিষয় নয়। তবে প্রত্যেক শিক্ষার্থীকে যার যার অঙ্গনে সফল হওয়ার জন্য নিজেদেরকে যোগ্যতম হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা থাকা সবচাইতে বেশি জরুরি। তোমরা তোমাদেরকে যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলবে, এটি জরুরি। তবে একই সাথে একটি জরুরি কথা মনে রাখতে হবে, যোগ্য নেতৃত্বের অর্থ শুধুমাত্র নেতা কিংবা নেতৃত্বের অর্থ শুধুমাত্র কোন একটি রাজনৈতিক দলের পদবি অর্জন কিংবা শুধু ভবিষ্যতে এমপি বা মন্ত্রী হয় নয়, বরং শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি কিংবা ব্যবসা, প্রত্যেকটি সেক্টরেই দক্ষ নেতৃত্ব প্রয়োজন। কারণ এই সবগুলো সাবজেক্টের সাথে দেশের সামনে এগিয়ে যাওয়া সম্পর্কিত। তোমাদের নিজেদেরকে দক্ষ এবং যোগ্য হিসাবে গড়ে তুলতে হবে। প্রত্যেকটা সেক্টরে তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুবৃন্দ, শিক্ষা জীবন শেষে একজন শিক্ষার্থী কিভাবে সহজে তার কর্মজীবন শুরু করতে পারে, এটি কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী, ছেলে মেয়ে যেই হোক না কেন, প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটি অত্যন্ত চিন্তা বা ভাবনার বিষয়। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। আমরা মনে করি একাডেমিক স্টাডির পাশাপাশি শিক্ষার্থীদেরকে যদি স্কুল পর্যায় থেকেই নিজ নিজ ক্ষেত্রে, অর্থাৎ যার যেটি ইন্টারেস্ট, এই ক্ষেত্রগুলোতে পলিটিক্যাল নলেজ বা ব্যবহারিক জ্ঞান অর্জনের দিকে ব্যবস্থা করে দেওয়া যায়, এই ধরনের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী যারা থাকবে বা থাকা অবস্থাতেই একজন শিক্ষার্থীর বাস্তব কর্ম অভিজ্ঞতা তৈরি হয়, তাহলে একজন শিক্ষার্থী স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় শেষ হলে অথবা ড্রপ আউট হলেও তাকে
বেকারত্বের অভিশাপ হয়তো পোহাতে হবে না। বাস্তব অভিজ্ঞতা থাকলে একজন শিক্ষার্থী ইতিহাস, ভূগোল অথবা অন্য যে কোনো সাবজেক্টে লেখাপড়া করুক না কেন, বিশ্ববিদ্যালয়ের 4 বছর শেষ করার পর চাকরির জন্য তাকে আমরা ধরে নিতে পারি সময় ক্ষেপণ করতে হবে না। সেই লক্ষ্যটাকেই সামনে রেখে বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সেই একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। প্রিয় বন্ধুরা, ছাত্রছাত্রী অর্থাৎ তারুণ্যের শক্তি এবং নারী শক্তিকে কর্ম পরিকল্পনার বাইরে রেখে একটি রাষ্ট্র কখনোই সামনে এগিয়ে যেতে পারে না। আমি এর আগেও কয়েকবার বলেছি, আজও তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই যে গ্লোবালাইজেশনের যে এই সময় নারী পুরুষ সকলের সামনে কিন্তু সকল সম্ভাবনার দ্বার আজ উন্মুক্ত টেকনোলজিক্যাল কারণে। আমাদের এই তারুণ্য, আমাদের এই শিক্ষার্থীরা যাতে সকল সম্ভাবনাকে সাফল্যে রূপান্তরিত করতে সক্ষম হয়, এই জন্য একটি বাস্তবধর্মী সুষ্ঠু নীতি পরিকল্পনা আমরা তৈরি করছি এবং সেটি বিএনপি তরুণ জনগোষ্ঠীর সামনে উপস্থাপন করতে চায়, যাতে করে আগামী দিনে তাদের পথ চলা সহজ হয়ে যায়। প্রিয় বন্ধুরা, তথ্য প্রযুক্তির এই সময় বিশ্ব বাজারের সঙ্গে দক্ষতা এবং যোগ্যতার প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই তোমাদের সকলকে তথ্য প্রযুক্তি এবং কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে। তোমাদের এখানে অনেকেই মঞ্চে যারা আছেন তাদের অনেকেরই মনে আছে, আমার সামনে তোমরা যারা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত আছো, তোমাদের নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে একটি বিষয়। কি সেটি? শেষবার বিএনপি যখন সরকার পরিচালনার দায়িত্বে ছিল 2005 সালে, সেই সময় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বাংলাদেশ সফর করেছিলেন। সেই সময় পর্যায়ক্রমিকভাবে দেশের 10,000 শিক্ষক এবং 2 লক্ষ শিক্ষার্থীকে আইটি প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে 3 বছর মেয়াদী একটি চুক্তি সম্পন্ন হয়েছিল। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায় বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এইবার আমরা স্কুল পর্যায় থেকে শিক্ষা কারিকুলামের ভেতরে আইসিটি এবং কারিগরি শিক্ষা ব্যবস্থাটিকে আমরা প্রবর্তন করব। শুধু এটাই নয়, অপশনাল না, বরং কম্পালসারি হিসাবে আমরা খেলাধুলা এবং আর্ট এবং কালচারকেও আমরা শিক্ষা কারিকুলামের ভিতরে নিয়ে আসব, যাতে সেটির মধ্যে এই সাবজেক্টগুলোতেও যাতে প্রত্যেকটি ছাত্রছাত্রী যার যেটি পছন্দ সেই অনুযায়ী সে দক্ষতা অর্জন করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, তোমাদের সামনে যেহেতু ভবিষ্যৎ, তোমাদের দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে, সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। এখন আরেকটি সাবজেক্ট তোমাদের সাথে, আরেকটি পরিকল্পনা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরতে চাই। কিভাবে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য হিসাবে গড়ে তুলতে চাই, তার একটি ছোট্ট পরিকল্পনা তোমাদের সামনে আবার তুলে ধরছি আমি। একাধিক ভাষা জানা যে কোনো ব্যক্তির জন্যই, দেশেই হোক বিদেশেই হোক, নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর সুযোগ সবচাইতে বেশি। এবং এই কারণেই বিএনপি বিশেষ করে তরুণ প্রজন্মের সামনে একাধিক ভাষা শেখার সুযোগ তৈরি করে দিতে চায়।
বর্তমানে স্কুল বা কলেজগুলোতে যেভাবে বাংলা স্বাভাবিকভাবে আছেই, বিভিন্ন সাবজেক্টের কারণে ইংরেজিও শেখার সুযোগ আছে, কিন্তু এই ইংরেজি ভাষার উপরে আমরা বিশেষভাবে আলাদাভাবে আমরা এমফেসাইজ দিতে চাই, জোর দিতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছাত্র ছাত্রীরা এই ভাষাটাতে আরো দক্ষভাবে ব্যবহার করতে পারে, দক্ষভাবে শিখতে পারে। কিন্তু শুধু তাই নয়, এটার পাশাপাশি আমরা আরো কতগুলো ভাষা রাখতে চাই, যেই ভাষাগুলো জানা থাকলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছাত্র ছাত্রীরা পৃথিবীর যেখানেই যাক না কেন, তারা সেই দেশে যে কোনোভাবেই কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবে। আমরা কিছু 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 ভাষা আমরা ইন্ট্রোডিউস করব, হতে পারে আরবি, হতে পারে ম্যান্ডারিন, জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ সহ এরকম এই কয়েকটি ভাষা আমরা রেখে দিব। এর ভিতর থেকে ছাত্র বা ছাত্রী তার ইচ্ছে মতন, তার খুশি মতন সে বেছে নিবে কোন তৃতীয় ভাষাটি সে শিখতে চায় বা দ্বিতীয় ভাষাটি শিখতে চায় সে। এবং সম্ভব হলে আমরা তৃতীয় ভাষাটি ইন্ট্রোডিউস করব প্রাইমারি লেভেলে, এবং ক্লাস 6 এর পরে সেকেন্ডারি লেভেলে আমরা চতুর্থ একটি ভাষা আমরা আবারও ইন্ট্রোডিউস করব। অর্থাৎ নিজের ভাষার পাশাপাশি একজন ছাত্র ছাত্রীকে আমরা চেষ্টা করব ইংরেজি সহ আরো 2টি ভাষা জ্ঞান তাকে দেবার জন্য। এবং এই ভাষা শিক্ষাটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় শিক্ষার্থীদের কাছে, কোন ক্লাসের কোন লেভেল থেকে কোন ভাষাটিকে কিভাবে শিক্ষা দেওয়া যায়, সেটির বিষয় দলের ভিতরে একটি টিম কাজ করছে, যারা এই বিষয়ে এক্সপার্টিস যাদের রয়েছে। প্রিয় ভাই বোনেরা, ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয় ক্লাস 12 পর্যন্ত আমরা অ্যাড করতে চাই, ইন্ট্রোডিউস করতে চাই, সংযুক্ত করতে চাই। আমরা কি সেগুলো? স্কুল কলেজ পর্যায় থেকে শিক্ষার্থীদের জন্য আমরা কতগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট আমরা রাখতে চাই, যেমন ডেন্টাল হাইজিনিস্ট বা মেডিকেল টেকনিশিয়ানের মতন বিভিন্ন টেকনিক্যাল বিষয়, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল নলেজ অর্জনের সুযোগ আমরা তৈরি করতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী দিনে জনগণের রায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পেলে দ্রুততার সঙ্গে এই বিষয়গুলো আমরা শিক্ষার্থীদের জন্য ইন্ট্রোডিউস বা বাস্তবায়নের কাজ শুরু করব, বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এবার তোমাদের সামনে আমাদের আরেকটি চিন্তা, আরেকটি পরিকল্পনার কথা তোমাদের সামনে তুলে ধরতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে তোমরা এবং তোমাদের মতন লক্ষ কোটি তরুণ যুবক শিক্ষাঙ্গনের পরিধি পেরিয়ে শিক্ষা জীবন শেষ করে সহজে যাতে তাদের জীবিকা নির্বাহ শুরু করতে পারে, সেরকম একটি ছোট্ট পরিকল্পনা, আরেকটি পরিকল্পনা তোমাদের সাথে তুলে ধরতে চাই। তোমরা জানো সারা বিশ্বে বর্তমানে অনলাইনে কেনাকাটা হয়, এবং জনপ্রিয়তা পাওয়ার কারণে অ্যামাজন, আলিবাবা, এই ধরনের ইবে, এই ধরনের বিশ্ববিখ্যাত ই কমার্স প্ল্যাটফর্মে হাজারো পণ্যের চাহিদা বেড়েই চলেছে প্রতিদিন। আমরা এই সুযোগটাকে কাজে লাগাতে চাই। এই সুযোগে দেশে আন্তর্জাতিক মানের ক্ষুদ্র 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 অনেক এবং মাঝারি শিল্পের উৎপাদন বাড়িয়ে বিশ্ববিখ্যাত এই সকল ই কমার্স প্ল্যাটফর্মে বাংলাদেশে তৈরি পণ্য সরবরাহ করতে চাই। এবং এটি কোনো অসম্ভব ব্যাপার নয়। এরই মধ্যে এই সব প্ল্যাটফর্মে যারা কাজ করেন সেরকম কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে। আমরা যদি বাংলাদেশে এই জিনিসগুলো তৈরি করতে পারি, তাহলে তারা প্রস্তুত আছে বাংলাদেশ থেকে নিতে। প্রিয় ভাই বোনেরা, কেন এই ছোট 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 শিল্প প্রতিষ্ঠান আমরা তৈরি করতে চাই? আমরা তৈরি করতে চাই তোমাদের জন্য। তোমরাই তৈরি করবে এইসব প্রতিষ্ঠান।
সরকার থেকে সেটি সহযোগিতা দেওয়া হবে এবং তার মূল লক্ষ্য, তার মূল উদ্দেশ্য তোমাদের মতন সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা যে কোটি কোটি তরুণ যুবক রয়েছে, তাতে করে তাদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, তাতে করে তারা তৈরি করবে এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা, তারা লক্ষ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ। এবং এই কাজটি কিভাবে করা যায় তার জন্য আরেকটি আলাদা টিম এরই মধ্যে কাজ করছে গত 3 মাস যাবত। আমরা চাই দেশে বহু সংখ্যক ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা তৈরি করতে, যারা ভবিষ্যতে যারা আসবে তোমাদের মাঝে থেকে, সেই সকল উদ্যোক্তাটা যারা আসবে তোমাদের মতন সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ যুবকদের মাঝ থেকে আসবে তারা, এবং সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা তাদেরকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আসো এবার আরেকটি আইডিয়া তোমাদের সামনে বা আরেকটি পরিকল্পনা তোমাদের সামনে তুলে ধরি। দেশে বর্তমানে তরুণ প্রজন্মের প্রায় 10 লক্ষেরও বেশি ভাই বোন ফ্রিল্যান্সিং কিংবা আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা, 100 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তবে এই কাজ যারা করছে তাদের একটি সমস্যা, হয়তো এখানে তোমরা আজ যারা লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়েছ, লক্ষ সমর্থক, লক্ষ ছাত্রছাত্রী উপস্থিত হয়েছ, তোমাদের মধ্যে হয়তো অনেকেই এরই ভিতরে এই কাজের সাথে সম্পর্কিত। যারা এই কাজের সাথে সম্পর্কিত এবং যারা হতে চাইছে কিন্তু হতে পারছে না, একটি সমস্যা সকলেই ফেস করছে। কি সেই সমস্যাটি? এই যে তারা যাদের কাজ করছে তারা তাদের যে পাওনা টাকা পাঠাচ্ছে বৈদেশিক মুদ্রায়, এটি দেশে আনা সম্ভব হচ্ছে না, অর্থাৎ আন্তর্জাতিক গেটওয়ের একটি সমস্যা হচ্ছে। এই সমস্যা সমাধানের জন্য আমরা এরই ভিতরে সংশ্লিষ্ট যে পেপাল আছে, স্ট্রাইপ আছে, ওয়াইজ আছে, তাদের সঙ্গে আমরা এরই মধ্যে কথা বলেছি এবং এরই মধ্যে কথা বলার মাধ্যমে আমরা অন্তত এতটুকু আসতে পেরেছি যে ইনশাআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে জনগণের সমর্থন নিয়ে দ্রুততার সাথে আমরা এই সমস্যাটির সমাধান করতে পারবো ইনশাআল্লাহ। তার ফলে যারা এই কাজের সাথে সম্পর্কিত তারা যেমন সুবিধা পাবে, নতুন করে আরো মানুষ এই কাজের সাথে সম্পর্কিত হতে পারবে। প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে স্বনির্ভরতা এবং উৎপাদনের রাজনীতি চালু করেছিলেন। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন। স্বনির্ভর জনগণ, স্বনির্ভর বাংলাদেশ, এটা গঠনের ধারাবাহিকতায় বিএনপি বর্তমানে দেশে বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার রাজনৈতিক কর্মসূচি এবং পরিকল্পনা গ্রহণ করছে। এর মধ্যে কয়েকটি প্ল্যান প্রোগ্রাম আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এর বাইরেও আমরা কৃষি, ক্রীড়া, স্বাস্থ্য, পরিবেশ সহ প্রতিটি সেক্টরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। তবে সকল কর্ম পরিকল্পনা যদি যথাযথভাবে বাস্তবায়ন করতে হয় তার জন্য প্রয়োজন তারুণ্য নির্ভর একদল মেধাবী মানুষ। আমি আজ দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সকল মেধাবী মানুষ আজকে আমার সামনে যারা লক্ষ লক্ষ ভাই বোনেরা উপস্থিত, তোমাদের মধ্যে এবং তোমাদের মতন যারা সারা বাংলাদেশে তরুণরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাদের ভিতরে রয়েছে। প্রিয় ভাই বোনেরা, পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। জাতীয় রাজনীতি সম্পর্কে সচেতন থাকার পাশাপাশি প্রতিটি ক্যাম্পাসের সমস্যা সম্ভাবনা নিয়ে শিক্ষার্থী,
এবং ছাত্র সংগঠনগুলোকে সোচ্চার থাকা জরুরি। আগামীর বাংলাদেশে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক শাসন প্রশাসনের জন্য তোমরা তোমাদের নিজেদেরকে যোগ্যতম হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করতে হবে। দর্শক, শাহবাগে ছাত্র দলের সমাবেশ চলছে, সেখানে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চলে যাচ্ছে পরের সংবাদে। নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ। এতে ঢাকা সহ সারা দেশের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সমাবেশে নতুন বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। এরই মধ্যে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন এনসিপির কর্মীরা। সমাবেশ স্থলে শহীদ মিনারের বেদির দুপাশে বড় দুটি প্রজেক্টর লাগানো হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি মনিটরে জুলাই আন্দোলনের বিভিন্ন ভিডিও দেখানো হচ্ছে। এছাড়া এনসিপি আজ ফ্যাসিস্ট পতনের এক দফা কর্মসূচি দিবসও উদযাপন করছে। গাজীপুরের পুবাইলে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে 4 মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা বাবাও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ভোরে মীরের বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পর দগ্ধ 3 জনকে উদ্ধার করে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে এলে 4 মাসের শিশু রায়হানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শিশুটির বাবা মোহাম্মদ রিপন ও তার স্ত্রী হাফিজা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, শিশুসহ 3 জনকে দগ্ধ অবস্থায় নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। শিশুটির বাবার শরীরের 80% এবং মায়ের শরীরের 70% দগ্ধ হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত সরকারের আমলে জনগণের টাকা পাচার করে কানাডা, দুবাই, মালয়েশিয়ায় ঘরবাড়ি করা হয়েছে। বিএনপি চায় না এরকম সুযোগ আর কেউ পাক। সেজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। সকালে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। উপজেলা বাংলা বাজার জাঙ্গালিয়া মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সরফরাজ আহমেদ চৌধুরী। ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া স্বজনের দায়ের করা মামলায় যুবলীগ নেতা শরীফুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাসুদ আল মামুনের নেতৃত্বে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ট্রাফিক বক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এজাহারভুক্ত ছাত্র হত্যা মামলায় ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক জমি দখলের মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের বিজয়নগর উপজেলার 3টি ইউনিয়ন বুধন্তি, চান্দুরা ও হরসপুরকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাথে যুক্ত করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকালে বিজয়নগর সর্বদলীয় সংগ্রাম কমিটির আয়োজনে চান্দুরা ডাকবাংলো মোড়ে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। 1 ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচির ফলে মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে পরীক্ষার্থীদের দুর্ভোগের কথা চিন্তা করে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা 4 থেকে কমিয়ে 3-এ নামিয়ে আনার প্রস্তাবের প্রতিবাদে সর্বদলীয় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট নাগরিক সমাজ ও সর্বদলীয় ঐক্যজোট। দুপুরে বাগেরহাট শহরের দশারি ট্রাফিক মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে একটি প্রতিবাদী স্মারকলিপি হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম.এ. সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি এস.এম. সাদ্দাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমাদের কৃষি ঝিনাইদহ
ঝিনাইদহে কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় হাজার হাজার বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। কোথাও তলিয়ে গেছে সবজি ক্ষেত, আবার কোথাও ডুবে গেছে ধানের বীজতলা ও সদ্য রোপণ করা আমনের জমি। কৃষকরা জানিয়েছেন, ঝিনাইদহ সদর, কোটরাতপুর, মহেশপুর, কালীগঞ্জ সহ বিভিন্ন উপজেলার মাঠ ও বিলে টানা বৃষ্টির কারণে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারছে না। এতে সদ্য রোপণ করা আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি মরিচ, পটল সহ বিভিন্ন সবজির ক্ষেতও পানিতে তলিয়ে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় জমিতে এখনও পানি জমে থাকায় নতুন করে ধান রোপণ করতেও পারছেন না কৃষকরা। এতে তারা চরমভাবে ক্ষতির মুখে পড়ছেন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্তৃক আয়োজিত বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়। ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহানের সভাপতিত্বে বৃক্ষ মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ। এই বৃক্ষ মেলা ৩ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত চলবে। এবছর মেলায় মোট ১২টি নার্সারি অংশগ্রহণ করেছে। নার্সারিগুলো ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করছে। কক্সবাজারের মহেশখালীতে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে কুখ্যাত ডাকাত হাতকাটা জয়নালকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, কালামারছড়া ইউনিয়নের মিজিরপাড়া অভিযানে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় 2টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড তাজা গুলি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ রয়েছে 5টি মামলা। জব্দকৃত সকল আলামত আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ঢাকার ধামরাইয়ে 5 বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর আগে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার ও পুলিশ জানিয়েছে, খেলাধুলা করতে বের হয় ওই শিশু। এই সময় অভিযুক্ত তাকে ডেকে নিয়ে একটি সবজি খেতে জোরপূর্বক বলাৎকার করে। পরে বাসায় ফিরে শিশুটি তার মাকে জানায়। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বরগুনার বেতাগীতে বসতঘরে ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে। আহত হয়েছে খলিলুর রহমান খন্দকার নামে এক ব্যক্তি। বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাটি গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি, পৈতৃক ভোগ দখলীয় বসতঘর দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন ভাড়াটি সন্ত্রাসী সঙ্গে নিয়ে হামলা চালায়। বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নরসিংদীর পলাশের ডাঙ্গায় শীতলক্ষা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ফসলি জমি ধ্বংস এবং ব্যক্তিগত জমি দখল করে বালু ভরাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী। দুপুরে ডাঙ্গা বাজার এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় ডাঙ্গা বাজার কমিটির সভাপতি মানিক মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ভুক্তভোগী তোফাজ্জল খন্দকার ও রফিক সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিদেশ যাওয়া, বৈধ পথে চাকরি করব নিরাপদে, জেনে শুনে বিদেশ গেলে বিপদ থেকে মুক্তি মেলে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের রেমিটেন্স যোদ্ধা দিবস 2025 পালিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক শফিকুর রহমান ও কর্মকর্তা কর্মচারীগণ। অনুষ্ঠান শেষে জেলার সেরা রেমিটেন্স পাঠানো ব্যক্তিদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয় এবং প্রবাসী প্রতিবন্ধী সন্তানদেরকে আর্থিক অনুদান প্রদান করা হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে ব্যবসা বাণিজ্যের সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ উৎসাহিত করতে বাজারে ষড়যন্ত্রমূলক প্রতিযোগিতা বিরোধী কর্মকাণ্ড রোধে প্রতিযোগিতা আইন কার্যকর ভূমিকা পালন করবে। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত প্রতিযোগিতা আইন 2012 এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান তালুকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিযোগিতা কমিশনের পরিচালক ইকতিদার আলম।
বরিশালের গৌরনদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাগরিকদের মধ্যে নিরাপত্তা সচেতনতা তৈরি করতে গৌরনদী মডেল থানা পুলিশ মহড়া দিয়েছে। গতকাল থানা কমপ্লেক্স থেকে শুরু হয়ে এই মহড়া উপজেলার প্রধান প্রধান সড়ক, বিভিন্ন হাটবাজার ও জনসমাগমপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মহড়া চলাকালে পুলিশের অবস্থান ছিল সুসংগঠিত ও প্রস্তুতিমূলক, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার বার্তা ছড়িয়ে দেয়। মহড়া চলাকালে মডেল থানার ওসি তরিকুল ইসলাম স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, গৌরনদীতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী বলেছেন, দেশের মানুষ তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছেন। তার নেতৃত্বেই আগামী দিনে দেশের সাম্য ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এর আগে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব জিএস মাহবুবের নেতৃত্বে পৃথক মতবিনিময় সভা করেছেন নেতৃবৃন্দ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শেখ হাসিনার পতন দিবস উপলক্ষে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যৌথ কর্মী সভা হয়েছে। শনিবার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টারের সভাপতিত্বে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম আকবর আলী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমিন শফি, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন ও সাবেক কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু সহ অনেকে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, একটি গোষ্ঠী নানা অজুহাতে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায়। চট্টগ্রামের হাটহাজারীতে কেন্দ্রীয় সদস্য নবায়ন কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করে হাটহাজারী, ফতেহপুর, চিকনদন্ডি ও দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উত্তর জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র একটি পক্ষ কুক্ষিগত করার চেষ্টা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। শনিবার রংপুর নগরীর মুন্সিপাড়া কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদ আবদুল্লাহ আল তাহির ও মুসলিম উদ্দিন মিলনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। আবু সাদিক কায়েম বলেন, জুলাই ঘোষণাপত্র ও সনদে শহীদদের যে আকাঙ্ক্ষা তা যদি পরিলক্ষিত না আনা হয়, বাংলাদেশে দীর্ঘদিনের সংগ্রামের প্রতিচ্ছবি যদি জুলাই সনদে না থাকে এবং জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় 19 জুলাই থেকে 2রা আগস্ট ও 9 দফা এবং পরবর্তী আন্দোলন সমন্বয় করা সহ সামগ্রিক বিষয়ের প্রতিচ্ছবি যদি না থাকে, তাহলে এই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র জাতি মেনে নেবে না। রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের, সেক্রেটারি হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, মিডিয়া সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে বেগমগঞ্জ, চৌমোহনী পূর্ব বাজার থেকে শহরের প্রধান সড়কসমূহে মিছিল করা হয়েছে। জুলাই গণহত্যার বিচার চাই স্লোগানে অনুষ্ঠিত এই কর্মসূচিকে জুলাই দ্রোহ হিসেবে আখ্যায়িত করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানারে ফেস্টুন ও প্লেকার্ড হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম, সাবেক জেলা সভাপতি মশিউর রহমান ফাহাদ সহ ছাত্র শিবির নোয়াখালীর জেলা উত্তর শাখার নেতৃবৃন্দ। ঝিনাইদহ পৌরসভায় জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার, দখল হওয়া খাল উদ্ধার, পরিকল্পনা অনুযায়ী বাড়ি নির্মাণ ও নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। শনিবার শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিতে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ডাক্তার মোস্তাফিজুর রহমান, সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
রাজবাড়ীর গোয়ালন্দের আড়তপট্টি এলাকায় সড়কের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ ব্যবসায়ীরা। সকালে আড়তপট্টি এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পাট ও ভুসি মাল ব্যবসায়ী পরিষদের সভাপতি মুজিবুর রহমান মজি মোল্লা এবং সাধারণ সম্পাদক রাজেশ কুমার গুপ্তা সহ অনেকে। কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে শত শত শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারকলিপি দিয়েছে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ। পটুয়াখালী জেলার ব্যানারে কিন্ডারগার্টেন সমূহের শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকবৃন্দ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনকালে বক্তব্য রাখেন কালিকাপুর প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল, রেডিস আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার রাসেল হোসেন, প্রভাতী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আসিয়া বেগম সহ অন্যান্যরা। বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক, বাম রাজনীতির পুরোধা ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের 95তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আলোচনা সভা হয়েছে। দুপুরে কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ প্রধান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার সহ অনেকে। নড়াইলে জুলাইয়ের মায়েরা অভিভাবক সমাবেশ, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে আগত জুলাই আহতদের ও তাদের পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে জুলাইয়ের মায়েরা শীর্ষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী হয়। সভা শেষে জুলাইয়ে নিহত আহতদের জন্য দোয়া করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে 2024 সালের 3রা আগস্ট টাঙ্গাইল সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করে এর স্মরণে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আনোয়ারুল আজিম আখন্দ। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে স্কুল এবং কলেজ পর্যায়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী ক্লাব অ্যান্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, মডেল থানার ওসি তরিকুল ইসলাম।